আচ্ছা, আমরা এখানে HTML এ অ্যাট্রিবিউট পর্যন্ত দেখছি, ঠিক আছে? অ্যাট্রিবিউট কি জানেন তো? বলেন তো অ্যাট্রিবিউট কি করে? আপনি বলেন। হ্যাঁ, বাদল সাহেব বলেন। অ্যাট্রিবিউটের কাজ কি? হ্যাঁ, সংযুক্ত করা। এডিশনাল ইনফরমেশন কি অ্যাড করে, ঠিক আছে? বুঝতে পারছি, ঠিক আছে। দেন হচ্ছে আমরা হেডিং এ যাই। যদি হেডিং এ যাই, হেডিং কিন্তু আমরা সবাই পারি এগুলা। হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। এবং হেডিং 1 হচ্ছে সবচেয়ে বড়, হেডিং 6 হচ্ছে সবচেয়ে ছোট। ঠিক আছে? এখন দেখেন, আমরা একটা হেডিং লিখি তো। এই যে আমরা এটা হেডিং লিখছি, ঠিক না? হেডিং এর এটা আউটপুটটা কি আমরা যদি দেখি, এই যেটা আমাদের আউটপুট হেডিং, দিস ইজ আওয়ার হোম পেজ। বাট আমরা যদি চাই না, আমরা এর চেয়েও বড় কিছু চাই, সেক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে সিএসএস এর একটা প্রপার্টি আছে, যেমন কালার একটা প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড কালার একটা প্রপার্টি। সিএসএস এর সেম একটা প্রপার্টি আছে, নাম হচ্ছে ফন্ট সাইজ। আমরা এখানে বসাই দিলাম ফন্ট, ফন্ট, এখানে সাইজ। ফন্ট সাইজ লিখে যেই আমরা কলমটা দেওয়ার পরে আমরা কি দিব, একটা পিক্সেল সেটআপ করে দেবো। আমরা এত পিক্সেল ফন্ট চাই, ধরুন আমরা 100 পিক্সেল ফন্ট চাই, 100 px লিখে একটা সেমিকোলন দিব। এখন দেখি, আশা করি আমাদের ফন্টটা হওয়ার কথা, কাজ হওয়ার কথা। দেখি হয় কিনা। আমাদের এটা সাইজটা বড় হয়ে যাওয়ার কথা, হয়েছে? এভাবে আমরা ইচ্ছা করি না, আমাদের হেডিং তো আছেই, কিন্তু হেডিং এর আরো বড় হেডিং চাই আমরা, সেটা আমরা ফন্ট সাইজকে চেঞ্জ করে দিতে পারি। ফন্ট সাইজ পরিবর্তন করে দিতে পারি, এটা এখানে বলা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে বিগ হেডিং, হেড ওয়ান হচ্ছে বিগ বিগ হেডিং। আপনি যদি চান আরো বিগার কিছু, তাহলে আপনাকে কাস্টম করে করে নিতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, হুইচ ইজ দ্য ফলোইং হেডার ইজ দ্য লার্জেস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট হেডার? অবশ্যই H1, ঠিক আছে? সাবমিট আনসার দিয়ে দিলাম, ওকে, ডান। এটা আমরা হেডিং বুঝতে পারছি। দেন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কিন্তু আমরা বুঝতে পারছি, আমরা জানি প্যারাগ্রাফ কি করতে হয়, পি ট্যাগের ভিতরে লিখতে হয়। এন্ড এই যে আমরা আরেকটা প্যারাগ্রাফের একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, আপনি একটু খেয়াল করবেন। HTML এর ডিসপ্লে নামে একটা অপশন আছে। ইউ ক্যান নট বি শিওর হাউ HTML উইল বি ডিসপ্লে। আপনি যদি এই দেখেন, এখানে আমি প্যারাগ্রাফ লিখছি, হ্যাঁ, প্যারাগ্রাফ লিখছি, ঠিক আছে, কিন্তু প্যারাগ্রাফ কি হয়েছে, এখানে একটা বিআর দিছি বলেই এটাকে ব্রেক হয়ে আসছে, ঠিক আছে? আর এখানে কিন্তু আবার পুরোপুরি আসছে। আমার এরকম হওয়া উচিত ছিল, আমার দরকার ছিল না আমি এটা এই পর্যন্ত আসছে, আমি এইটাকে এই পর্যন্ত রাখবো, তারপরে নিচে চলে আসবো। কিন্তু আমাদের মন মতো হচ্ছে না, কারণ প্যারাগ্রাফের বৈশিষ্ট্য এটা যে আপনি যাই দিবেন এর ভিতরে, তাই সে পুরো ডিসপ্লে সহ নিয়ে নেবে। এটা হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, এই কারণে সে পুরো জায়গা নিয়ে দখল করে। আমরা যদি বিটাকে সরাই দিই, দেখেন, আমরা যদি বিআরটাকে সরাই দিই, ব্রেকটাকে সরাই দিই, দেখবে যে আগের জায়গায় চলে আসছে, ঠিক আছে? এই যে আগের মতো চলে আসছে। কিন্তু আমরা তো এটা চাই না, আমরা তো একটা কবিতা লিখবো, আমাদের ওয়েবসাইটে একটা কবিতা লিখবো, সেটা কিভাবে লিখবো? হ্যাঁ, হ্যাঁ, ফ্রি, হ্যাঁ, এর একটা অপশন আছে, ঠিক আছে? আপনি যদি চাই যে আমি কবিতা লিখবো, তাহলে দেখেন পি ট্যাগ লেখেন, আপনি দেখেন যে সব কি উল্টাপাল্টা হয়ে যাবে। দেখেন আপনি, ইউ ক্যান নট শিওর HTML ডিসপ্লে লার্জ অর স্মল স্ক্রিন এন্ড দিস সাইজ উইন্ডোজ উইল ক্রিয়েট ডিফারেন্ট রেজাল্ট। অর্থাৎ আপনি যেমনই লেখেন, ওটা ওর মতো করে কাজ করবে পি ট্যাগের ভিতরে। কিন্তু একটা অপশন আছে অবশ্য, এটা কি এখানে আছে? এই যে প্রম্পট প্রবলেম, এই যে প্রম্পট প্রবলেম নামে একটা অপশন আছে। এখানে দেখেন আপনি প্রি ট্যাগ, প্রি, এই প্রি এর ভিতরে আপনি যা যেমনি লিখবেন সে সেটার সামনে শুনবে। এটা হচ্ছে একটা সুবিধা। আমরা যদি যেটা পি ট্যাগ দিয়ে সলভ করতে পারবো না, সেটা আমরা প্রি ট্যাগ দিয়ে সলভ করবো, ঠিক আছে? ধরেন আমরা একটা কবিতা লিখবো, হ্যাঁ, একটা কবিতা লিখবো, নাম দিলাম, আমরা পি ট্যাগের ভিতরে দেই, হয় কিনা কাজ নেই। পি ট্যাগের ভিতরে একটা কবিতা লিখি, নাম কি? লরেন লরেন 10, পরে লরেন লরেন 11, একটা কবিতা লিখতেছে। তারপর লরেন 9, তাহলে আমাদের কবিতা আগে লরেন 10। এটা আমাদের একটা কবিতা লিখলাম, কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে, আমরা যদি পি ট্যাগের ভিতরে কবিতাটা লিখি, দেখেন কি হয়, এটা সোজা চলে আসছে, দেখছেন? মানে কোনো ডিফারেন্স নেই। কিন্তু আমরা যদি এটাকে প্রি ট্যাগের ভিতরে দিই, প্রি না দিয়ে প্রি, মানে প্রিভিয়াসলি আর কি, মানে আমরা কি আগেই আমরা কি ডিফাইন করে দিলাম, যেটা এইভাবে হবে, ঠিক আছে? আমরা যদি এভাবে দেই,
তাহলে আশা করি আমাদের মন মতো হবে। হয়েছে? অবিকল যেমন যেখানে যতটা স্পেস দিবেন সেটা ততটা স্পেসই দিবে। ঠিক আছে? ওকে, আমরা দেখেন এখানে টেম্পোরি বাস, এরপরে মাইনাস যে চিহ্নটা আছে, মাইনাস টেম্পোরি বাস মাইনাস, এরপরে আমরা 10টা স্পেস দিই, কি কাজ করে নাকি? কাজ করে নাকি? 100টা স্পেস দিলেও কাজ করে না, কারণ ওটা ব্লক লেভেল এলিমেন্ট, এটা আপনার কাজ করে। কিন্তু এখানে যদি আমি স্পেস দেই কাজ করবে, দেখবেন এখানে আমি যদি একটু বেশি করে স্পেস দিয়ে দিই, এটা আশা করি কাজ করবে। এই দেখছেন ব্যাক ট্যাব। তো আমরা যখন যেটাকে প্রি ট্যাগ দিয়ে সলভ করতে না পারবো, এটাকে প্রি ট্যাগ ইউজ করব, প্রি ট্যাগ। ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, কি মেরে দিচ্ছেন? আচ্ছা, আরেকটা আপনার এখানে একটা বি ছিল না আমাদের, বিআর। আচ্ছা, বিআর ছিল না, একটা বিআর মনে আছে? বিআর ব্রেক। আরেকটা এরকম এমটি ট্যাগ আছে যার নাম হচ্ছে এইচআর। এইচআর মানে হরিজন্টাল রুল, অর্থাৎ হরিজন্টালি মানে এভাবে পাতালে এভাবে উইথ ভাবে আপনার কি হবে, একটা রুল রুল হবে। রুল করেন মানে একটা স্কেলে একটা দাগ দিলে আমরা যে রুল করি ওই রুলটা হবে। এটা যদি আমরা করতে চাই, আমরা যদি প্রিয়ের ভিতরে করতে চাই অথবা প্রিয়ের পরে করতে চাই, এইচআর দিতে হবে। সিম্পলি এইচআর লিখতে হবে। এইচআর লিখলে কি আসবে, একটা এমটি ট্যাগ আসবে। এই এমটি ট্যাগ দ্বারা আমরা একটা রুল ডিফাইন করতে হবে। দেখেন আমরা রুল আসবে, একটা নিচে একটা রুল আসবে, এই যে একটা রুল চলে আসে, দেখছেন? এই যে একটা দাগ চলে আসে, হরিজন্টাল রুল। জি, ওপেন ক্লোজ কিচ্ছু নাই, ওপেনিংটাই শুরু, মানে ওপেনিংটা হয়। ঠিক আছে? আপনি যদি ইচ্ছা করেন এরকম করতে পারেন, আপনাকে না করতে থাকেন। আপনি যদি এরকম দেন, আপনাকে কেউ না করবে না। ঠিক আছে? তারপর কিন্তু কাজ করে। ঠিক আছে? আপনি খালি ক্লোজিং দেন, তারপর কাজ করবে। ঠিক আছে? ওকে, ডান। আমরা এখানে কি কি দেখলাম? আমরা এমটি ট্যাগ দেখলাম, আমরা প্যারাগ্রাফ দেখলাম, প্যারাগ্রাফের ভিতরে প্রি ট্যাগ দেখলাম, প্রি প্রি ট্যাগ মানে এইচআর দেখলাম, হরিজন্টাল লাইন ব্রেক দেখলাম, এইচআর দেখলাম। হ্যাঁ, ঠিক আছে? ওকে, ট্রু অর ফলস, HTML paragraphs always start on a new line। এটা কি ট্রু না ফলস বলুন তো? সবাই বলেন। HTML paragraphs always start on a new line। ট্রু কে কে বলছেন? না না না, HTML paragraphs always start on a new line। আমি 10টা ট্যাগ লিখি, পি ট্যাগ লিখি, এটা কিন্তু 10টা নতুন লাইন তৈরি হবে, অর্থাৎ এটা ট্রু। কিভাবে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন আমরা এখানে একটা পি ট্যাগ নিছি না, এখানে একটা পি নিছি। আমরা যদি এখানে আরেকটা পি নেই, আরেকটা পি নেই, হ্যাঁ ধরেন 30 নাম, দেখেন এখন যদি পি নেই, তারপর দেখেন এখানে জায়গা আছে, ঠিক আছে? এখানে জায়গা আছে কি, ঠিক আছে, কিন্তু শুরু হয়েছে নিচ থেকে। অর্থাৎ এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট, এটা পুরা আপনি যদি একটা ওয়ার্ডও লেখেন, এটা পুরো জায়গা নিয়ে একটা ওয়ার্ড লিখলে ব্লক লেভেল এলিমেন্ট, এটা পুরো ব্লক করে ফেলায় রাস্তা। ঠিক আছে? এটা হবে ট্রু। ঠিক আছে? সাবমিট। আমরা দেখলাম কি, হেডিং দেখলাম, প্যারাগ্রাফ দেখলাম, দেন স্টাইলস। স্টাইলস কিন্তু আমরা আগেও দেখলাম, তারপরে একটু দেখি আমরা যে আমরা কি করতে পারি, রেড কালার, ব্লু কালার, বিগ কালার বা এভাবে করতে পারি। আমরা কিন্তু চেঞ্জ করতে পারি কিভাবে, ট্যাগ নেমের সাথে স্টাইল প্রপার্টি ইউজ করে ভিতরে আমরা স্টাইল করতে পারি। এটাকে বলে ইনলাইন স্টাইলিং, ইনলাইন বা ইনলাইন সিএসএস বলে এটাকে। এটা কিন্তু একটা সিএসএস কোড। এটা কি সিএসএস কোড? এটাকে কিন্তু সিএসএস কোড, ঠিক আছে, কিন্তু এটা একটু ইনলাইন সিএসএস বলে। সিএসএস এর তিনটা ডিফারেন্স, তিন ধরনের সিএসএস হয়। একটা ইনলাইন, আর একটা ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। আর আমরা সবচেয়ে বেশি ইউজ করি কোনটা? এক্সটার্নাল। ঠিক আছে? ওইটাই আমরা দেখবো একটু পরে। আমরা ইনলাইনটা ইউজ করতেছি এখন, যেটা ইউজ করতেছি সেটা কি ইনলাইন সিএসএস ইউজ করতেছি, অর্থাৎ লাইনের ভিতরে আমরা স্টাইল করতেছি। ইনলাইনে অনেক আছে, বাধ্যবাধকতা আছে, কারণ এইখানে স্টাইল করলে আবার এখানে করতে হবে, আবার এখানে করতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা করতে হবে। এটা সমাধানের জন্য আছে ইন্টারনাল। ইন্টারনাল সিএসএস কোথায় লেখে? এই হেড ট্যাগের ভিতরে লেখে। হেডের ভিতরে একটা স্টাইল নামে একটা ট্যাগ আছে,
স্টাইল ট্যাগ আছে, স্টাইল। এই স্টাইল ট্যাগের ভিতরে আপনি যা লিখবেন সেটা আপনার এই পেজের ভিতরে ইমপ্যাক্ট ফেলবে, অন্য পেজে ইমপ্যাক্ট ফেলবে না। কিন্তু এক্সটার্নাল সিএসএস হলে সেটা আপনি একটা সিএসএস তৈরি করে এটা আপনি 10টা পেজে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, সিএসএস আমরা কিছু কিছু মানে আস্তে আস্তে সিএসএস এ কিন্তু আমরা আগাচ্ছি ছোট ছোট করে। এগুলো কিন্তু বারবার করতে হবে, তাহলে কিন্তু ভুলে যাবেন। বাসায় গিয়েও প্র্যাকটিস করবেন, তারপর পিসি আছে। আর এখানে তো করবেনই, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ব্যাকগ্রাউন্ড কালার, আমরা তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেখলামই, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করে। দেন আছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, ওকে। টেক্সট কালার, টেক্সট কালার কিভাবে চেঞ্জ করতে হয়? শুধু কালার লিখতে হবে, কালার, শুধু কালার লিখলেই আপনি টেক্সট কালার চেঞ্জ করতে পারেন। দেন ফন্ট, ফন্টের ফ্যামিলি, এটা ইম্পর্টেন্ট। আপনি এই লেখাকে কোন ফন্ট ফ্যামিলির আন্ডারে নিতে চান এটা কিন্তু আপনি ডিফাইন করে দিতে পারবেন যে আমি এই ফন্ট ফ্যামিলির আন্ডারে এটা নিব। আপনি যদি কার্সিভ ফন্ট নেন, অথবা আপনি যদি ভার্জানা নেন, আপনি যদি কোরিয়ান নেন, নিউ কোরিয়ান নিউ, বিভিন্ন ফন্ট আছে। কার্সিভ আর এটা হচ্ছে আপনার কি বলে এটাকে, ওটা আমরা নেক্সট এখানে আসবে আমাদের, এটা আমরা দেখবো। ফন্ট ফ্যামিলি আমরা যখন সিএসএস যাব পুরোপুরি তখন দেখবো, এখানে বিস্তারিত আছে। দেন টেক্সট সাইজ, এটা আমরা করতে পারি। আমরা কিন্তু ফন্ট সাইজ চেঞ্জ করছি, চেঞ্জ করে দেখছি যে ফন্ট সাইজ কিন্তু আমরা চেঞ্জ করেছি। ঠিক আছে? কিভাবে চেঞ্জ করতে হয়? এখানে লিখতে হবে ফন্ট সাইজ, দেন আমাদের কত পিক্সেল চাই আমরা কত পিক্সেল দিতে হবে। দেন আমাদের কি আছে, টেক্সট লাইন, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। টেক্সট লাইন মানে টেক্সটটা আমরা সেন্টারে নিতে চাই। দেখেন আমাদের এখানে টেক্সটটা আছে, কিন্তু টেক্সটটা কিন্তু সেন্টারে নাই। টেক্সটটা কোথায় আছে? এই যে এখানে এটাই ধরেন, এই হেডিংটা ধরেন, এটা কিন্তু বাম পাশের অ্যালাইন হয়ে আছে। আমরা বাম পাশে দেখতে ভালো লাগতেছে না, আমরা সেন্টারে নিতে চাই। সেটা কিন্তু আমরা করতে পারি কিভাবে? টেক্সট অ্যালাইন সেন্টারের মাধ্যমে। দেখেন আমরা এখানে একটা নতুন কি ভ্যালু নেই, প্রপার্টি নেই, সিএসএস এর কোড নাকি টেক্সট অ্যালাইন, অ্যালাইন মানে ঠিক করে লিখবেন সেন্টার। আপনি সেন্টার দিয়ে সেন্টার, লেফট দিলে লেফট, রাইট দিলে রাইট। সেন্টার দিয়ে দিই কি হয়, এই যে সেন্টারে চলে আসছে। আমাদের যেটা উদ্দেশ্য এটা পূরণ হচ্ছে, যে আমরা সেন্টারে আনতে পারছি। এভাবে আমরা টেক্সটাইল কি সেন্টার করে, অথবা টেক্সটাইল অ্যালাইন সেন্টার, টেক্সটাইল লেফট, টেক্সটাইল রাইট, টেক্সটাইল জাস্টিফাইড। আমরা যদি দেখেন এই লেখাগুলা, এখানে এই লেখাগুলো দেখেন কি আছে, কেমন আছে, কেমন হয়ে আছে। আমরা যদি চাই না এই লেখাগুলো সুন্দর করে দেখাক, যেমন আমরা এখানে বিয়ারটা কেটে দিই, এই বিয়ারটা আমরা যদি কেটে দেই দেখেন কেমন দেখায়, এই যে এমন দেখাচ্ছে। কিন্তু আমরা যদি চাই না জাস্টিফাইড করতে, এটা কিন্তু আরো সুন্দর দেখাবে। দেখি চেষ্টা লাইন জাস্টিফাইড করে দেখি তো এখানে কি স্টাইল দিই, স্টাইল টেক্সট অ্যালাইন জাস্টিফাইড, জাস্টিফাই। আমরা কিন্তু এগুলো এমএস ওয়ার্ড এক্সেল এগুলো দেখছি। এখন দেখি কেমন হয়। এখন আগের চেয়ে অনেক সুন্দর দেখা যাবে, আগের চেয়ে অনেক সুন্দর থাকবে। মানে আপনাকে জাস্টিফাই করে দিবে, মানে একটা সমান সমান থাকবে। এরকম না যে আমি যদি আরো বেশি লিখি তাহলে জাস্টিফাই লেখাটা বোঝা যাবে। আমি যদি এখানে লরেন 300 লিখি, এখন দেখেন জাস্টিফিকেশনের দেখেন এখন কিন্তু সুন্দর লাগতেছে। কিন্তু আপনি যদি জাস্টিফিকেশনটা উঠায় দেন, এখন দেখেন সমান সমান, কিন্তু এই পাশেও সমান সমান, এই পাশেও একবার সব সমান সমান। কিন্তু আপনি যদি জাস্টিফিকেশনটা উঠায় দিই দেখেন কেমন দেখা যায়। এখন দেখেন দেখেন উচ্চারণ চায় দেখেন, এখানে একটু উপরে, এটা একটু ভিতরে ঢুকে গেছে, এটা একটু ট্রেডমার্ক, অর্থাৎ জাস্টিফাইড না। অর্থাৎ আপনি ইচ্ছা করলে কিন্তু টেক্সটগুলো কি জাস্টিফাই করতে পারেন। সেটা কিভাবে করতে পারেন? টেক্সট লাইন জাস্টিফাই ব্যবহার করে। ঠিক আছে? আমি আগেরটা ফিরে আসলাম। কিন্তু আমরা অনেক নতুন নতুন জিনিস শিখতেছি, বুঝতে পারছেন? জাস্টিফাই হয়ে আছে, ঠিক আছে, অনেক সুন্দর লাগতেছে। দেন হচ্ছে আমাদের এগুলো তো দেখলাম, সবগুলো দেখলাম। একটা প্রশ্ন আছে, হোয়াট ইজ এ কারেক্ট ওয়ে টু অ্যাড এ ব্যাকগ্রাউন্ড কালার
প্লেন HTML ডকুমেন্ট কোনটা হবে জানেন তো? ব্যাকগ্রাউন্ড কালার কোনটা হবে বলেন না কেন? সবাই কি ঘুমাইছেন? হ্যাঁ হ্যাঁ 3 নাম্বার কেন দিতে? 1 নাম্বারটা হবে 1 নাম্বার। দেন আসতেছে ফরম্যাটিং। আমরা এই ফরম্যাটিংটা একটু দেখবো এখন, ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। এটা টেক্সটে বিভিন্নভাবে ফরম্যাট করা যায়। আমরা কিন্তু এমএস ওয়ার্ড বা এক্সেলে বিভিন্নভাবে টেক্সটকে ফরম্যাট করতে পারি। সেম আমরা এইচটিএমএল এর ভিতরেও আমরা টেক্সটকে বিভিন্নভাবে ফরম্যাটিং করতে পারি। তো ফরম্যাটিং টেক্সটটা আমরা দেখবো এখন, ঠিক আছে? এখন দেখেন আমরা ফরম্যাটিং একটু দেখি। এই যে এই লেখাটাকে আমরা ফরম্যাটিং করবো, এই পুরোটাকে আমরা, ঠিক আছে? ফরম্যাটিং কিভাবে করে? দিস টেক্সট ইজ বোল্ড। আমরা যদি চাই যে একটা টেক্সটকে বোল্ড করতে সেটা কিন্তু আমরা করতে পারি। ইটালিক করতে সেটা করতে পারি, আবার সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এগুলো কিন্তু করতে পারি। সেটা কিভাবে করে আমরা একটু দেখি। হ্যাঁ, এই যে আমরা এল কে বোল্ড করে দেব। এই যে এলটা আছে না, এলটাকে আমরা বোল্ড করে দেব। এটা কি কার ভিতরে নিতে হবে? এখানে বিটাকে ভিতরে নিতে হবে। বি ট্যাগ মানে কি বোল্ড। এখন এক্স দিয়ে আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ভি করে দেব। এখন দেখেন আপনি যান, এখন দেখেন কি হবে। এলটা বড়, এলটা বোল্ড হয়ে গেছে, ঠিক আছে? আমরা যদি চাই এলটার সাইজটা একটু চেঞ্জ করে দেব, তাহলে একটু সুন্দর দেখা যাবে। আমরা এটাকে একটু স্টাইল দিই, স্টাইল ফন্ট সাইজ ধরেন 50 পিক্সেল। এরকম কিন্তু থাকে অনেক সময় যে সর্বপ্রথম অক্ষরটা বড় থাকে এরকম থাকে না? এই যেরকম লরেন এরকম সুন্দরভাবে থাকে না বইগুলোতে? এটা কিন্তু আমরা করতে পারলাম সুন্দর করে, ঠিক আছে? কিন্তু একটা সমস্যা কি হয়েছে এক্ষেত্রে, আপনি এটা বড় করার কারণে এই যে স্পেসিংটা এটা কিন্তু বেড়ে গেছে। এটা আমরা ইচ্ছে করলে কম বেশি করতে পারি, দেখতেছি ইনশাআল্লাহ। দেন ইতালিক, আমরা যদি এই টেক্সটটাকে ইতালিক করতে চাই অর্থাৎ বাঁকা বাঁকা করতে চাই, এই যেমন ডলার, এই ডলার থেকে ডলার সি তামিল, এই লেখাটা আমরা বাঁকা বাঁকা করবো। সেটা কিভাবে করতে পারি? এটাকে আমরা আই ট্যাগের ভিতরে দিব। হ্যাঁ, ইতালিক করবো। হ্যাঁ, এমফেসাইজ, ইএল মানে এমফেসাইজ, সেম কাজ করে, একই কাজ। আবার স্ট্রং ব্যবহার করলে বোল্ডের মতো কাজ করে। কিন্তু বিষয়টা আছে এখানে, বোল্ডের সে ই, আই এর সে ই এম ব্যবহার করাটা ইম্পর্টেন্ট, ভালো। আর বোল্ডের সে স্ট্রংটা ব্যবহার করা ভালো, এটা এসইওর জন্য ভালো। মানে গুগল বুঝতে পারে যে এই লেখাটা ইম্পর্টেন্ট, এই লেখাটা এমফেসাইজ করা হয়েছে, মানে খুব গুরুত্ব বোঝানো হয়েছে, ঠিক আছে? তো আমরা যদি ই দেই, কি বলে এটাকে, আই আই দিই, আয়ের ভিতরে আমরা এই লেখাটা দিলেই, এই লেখাটাকে দিই, তাহলে কি আমাদের এটা কি বাঁকা হয়ে যাবে। দেখেন এই যে এটা লেখা হয়ে গেছে, ঠিক না? এই লেখাটা কিন্তু একটু এটা লেখা হয়ে গেছে, বাঁকা বাঁকা হয়ে গেছে, ঠিক আছে? দেন আমরা যদি চাই সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এটা করতে পারি। যে আমরা মানে আমরা যদি লিখি, আমরা ধরেন লিখবো, ধরেন আমরা কি, আমরা যদি আমাদের কি আছে দেখি, আমাদের ধরেন আমরা এই যে ডেবিট, আচ্ছা বেল্ট, এডিটের পরে এই বেল্ট লেখাটা আগে আমরা একটা কিছু লিখতে চাই। কই, আচ্ছা এটির উপরে আমরা যদি চাই যে আমরা একটা ওই যে H2O একটা কোড আছে না, পানি, হ্যাঁ, পানির কোড কত H2O, আমরা H2O দেই, তাহলে কি হবে? এখন পাই কিনা? এই যে H2O হয়েছে, এটা কিন্তু মানে সেরকম লাগতেছে না, কিন্তু এটা কি নিচে আসবে না উপরে আসবে? নিচে আসতে হবে, টুটাকে নিচে আসতে হবে। কিভাবে আনবো এটাকে আমরা? এটাকে কন্ট্রোল এক্স দিয়ে আমরা সাব দিব, সাব নামে একটা ট্যাগ ইউজ করবো। সাব ট্যাগের ভিতরে আমরা যদি এটা দিয়ে দেই, তাহলে এটা ছোট হয়ে আসবে। দেখেন তো হয়েছে, ঠিক আছে? সাবস্ক্রিপ্ট হয়েছে। আর আমরা যদি উপরে কিছু দিতে, সেটা সুপার স্ক্রিপ্ট। হ্যাঁ, আমরা যদি ওটাকে উপরে উঠে দেই, দেখি কেমন হবে।
ঠিক আছে, এরকম হইতে পারে, এরকম তো আর হয় না, মানে দেখাইলাম আর কি। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট বুঝতে পারছেন তো, এগুলা কি টেক্সট ফরম্যাটিং, ঠিক আছে। আর টেক্সটে অনেকগুলো ফরম্যাটিং আছে, এগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে এখানে দেখতেও পারি, আপনারা ট্রাই করতে পারেন। আমি একটু দেখাই দিই কয়েকটা। বি এবং বোল্ড স্ট্রং সেম সেম কাজ করবে, বাট স্ট্রংটা ইউজ করলে ভালো, কারণ এসইওর জন্য ভালো। আই এবং এমফেসাইজ এই দুটো সেম, কিন্তু ই এমটা ব্যবহার করা ভালো, যে গুগল বুঝতে পারে যেটা এমফেসাইজ করা একটা শব্দ, অর্থাৎ গুরুত্বপূর্ণ শব্দ। দেন মার্ক, আপনি যদি একটা টেস্টকে মার্ক করে দিতে চান, যেটা মার্কিং টেস্ট, তাহলে কেমন দেখা যায় দেখি। আমরা ধরেন এই টেস্টটাকে মার্কিং করে দেবো, এই যে এটাকে মার্ক ট্যাগের ভিতর নিয়ে এটাকে ছেড়ে দেবো, দেখি কি হয়। এটা মার্ক হয়ে আছে হলুদ, মার্কিং 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 হয়ে আছে, হলুদ হয়ে আছে, ঠিক আছে। এরকম থাকে, কিন্তু ইম্পর্টেন্ট কোনো ই থাকলে থাকে। আর এই যে স্ট্রং, এমফেসাইজ, মার্ক, এগুলো যে এসটিএমএল দিছে, এগুলো এমনি দেয় নাই, এগুলো ওই এসইওর জন্য ইম্পর্টেন্ট, এই কারণে দিছে। আপনার গুগল যাতে বুঝতে পারে, বা যে কোনো সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে এই লেখাগুলো গুরুত্বপূর্ণ, তখন সে স্ক্রল করবে, ঠিক আছে। এই কারণে দাও, আরো আপনার ক্লায়েন্ট যারা আছে তাদের জন্য এটা সুবিধাজনক, যে আপনার কোনটা কোন ধরনের শব্দ, কোনটা ইম্পর্টেন্ট দেওয়া উচিত, কোনটা বেশি ইম্পর্টেন্ট করা উচিত। দেওয়ার হচ্ছে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে স্মল। আমরা যদি লেখাকে ছোট করতে চাই, স্মল ব্যবহার করতে পারি। যেমন আমরা এই লেখাটাকে ছোট করবো, একটা স্মল ট্যাগ ইউজ করি, ঠিক আছে। এটা কেমন হয়, এই যে দেখেন এই লেখাগুলো কিন্তু স্মল হয়ে গেছে, ছোট হয়ে গেছে। প্রয়োজন পড়ে, অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে। একটা হচ্ছে ডিলেটেড টেক্সট, আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাওয়ার পরে 2200 টাকা প্রাইস, কেটে দিয়ে গেলে 500 টাকা লেখা, ঠিক আছে না। ওই যে ডিলেটেড টেক্সট, ওটা আমরা ডিলেট করে দিতে পারি, শব্দটার উপর দিয়ে তো দাগ মারবে। এটা কিভাবে করা যায়, কারণ আমরা ডিএল দিয়ে করতে হবে, ডেল, ডিলেটেড শর্টকাট হচ্ছে ডিএল, ডিইএল, ঠিক আছে। মজা না, এই যে ডিলিট হয়ে গেছে, এটা আমরা আমরা কেটে দিলাম, মানে এরকম দেখি, কিন্তু আমরা খুব দেখি। হ্যাঁ, কেন ক্লাস আছে, যাবে না কেন? বলে আচ্ছা, ইনস ইনস মানে ইনসার্টেড টেক্সট, এটা দেখি কেমন দেখা যায়। হ্যাঁ, আন্ডারলাইন আসবে, হ্যাঁ। আমরা যদি ইনস করি, এটা আন্ডারলাইন হয়ে গেছে, ইউ ট্যাগ দেওয়া হয়। আচ্ছা, সাব আর সুপ তো আমরা দেখলাম, ঠিক আছে। বি আর স্ট্রং সেম, ঠিক আছে। ই, আই এবং এম একই সেম। স্মল, মার্ক, ডেল, ইঞ্চ, সাব, সুপ, এগুলো আমরা দেখলাম। এখন একটা প্রশ্ন আছে, দেখি। টু অফ দি ফলোইং HTML এলিমেন্ট মেক দি টেক্সট বোল্ড, হুইচ টু। এখানে দুইটা এলিমেন্ট আছে যারা একটা টেক্সটকে কি করে, বোল্ড করে, কোন দুইটা বলেন তো। স্ট্রং এন্ড, ঠিক আছে, ধন্যবাদ। আমার কথা তো বলবো, আমি এখন আপনাকে একটু বসেন, ক্লাসটা শেষ প্রায়। ঠিক আছে, দেন হচ্ছে আমরা এই যে ফরম্যাটিংটা দেখছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফরম্যাটিং দেওয়া আছে, এগুলো আপনারা একটু কি করবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আমরা এই যে ভিডিওটা, আমি যেটা করলাম এতক্ষণ, এটা আমরা ভিডিও করছি। দেন আপনারা এই এই কয়েকটা হেডিং, প্যারাগ্রাফ, স্টাইল এন্ড ফরম্যাটিং, এগুলোকে প্র্যাকটিস করেন, আর যদি না বুঝেন ভিডিওটা দেখবেন, ঠিক আছে। আপনাদের এখন প্র্যাকটিস শোনা যান।